নলিনী, তুমি অনেকদিন ধরেই বলছিলে একবার বাবার বাড়ি যাবে। অনেকদিন যাইনি, মায়ের শরীরটাও ঠিক নেই, তাই ভাবছিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমি কালকেই প্রতাপপুরের দিকে একটা কাজের জন্য যাচ্ছি, তুমিও বরং আমার সঙ্গে চলো। নলিনী কিছু একটা ভাবছিল। বলাইপুরের জমিদার আদিত্য নারায়ণ চৌধুরী এমনিতে প্রজাদরদি আর সৎ হলেও স্ত্রী নলিনী যেন তার বিষয়ে বড্ড উদাসীন। আদিত্য অনেকবার চেষ্টা করেছেন স্ত্রীর মনের কথা জানার, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়েছে। নলিনী আদিত্যর কথার উত্তরে কিছু বলতে যাবে, ঠিক তখনই আদিত্যর মা নির্মলা ওদের ঘরে ঢুকে এলো। তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বলি, কোথায় যাবার কথা হচ্ছে শুনি? এই নলিনী অনেকদিন বাবা মায়ের কাছে যায়নি, তাই ভাবছিলাম কাল আমি প্রতাপপুরে যাবার পথে ওকে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোরা এই কর, ও বাপের বাড়ি গিয়ে বসে থাকুক আর আমি এখানে লোকের কাছে কথা শুনি। কি হয়েছে মা? হঠাৎ এমন কথা বলছেন কেন? বলছি কি আর সাধে, এই তো কাল গ্রামের নরেন মুখুজ্জের বাড়িতে ওদের নাতির অন্নপ্রাশন ছিল, বৌমাকে নিয়েই তো গেছিলাম। তো এখন ভাবছি কেন গেছিলাম ওকে নিয়ে। কিন্তু কেন মা, এরকম কেন বলছেন? কারণ তুমি আসার পর থেকেই মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে আমি অস্থির হয়ে গেছি। ওদের বিয়ের 3 বছর হয়ে গেল, কিন্তু এখনো ছেলেপুলে হলো না। ওকে তো প্রশ্ন করবেই, জমিদার বাড়ির বংশধর কবে আসবে সেই ভাবনে অস্থির হয়ে যাচ্ছি। আহ মা, তুমি লোকের কথা শুনে ওকে এইভাবে কথা শোনাচ্ছ? আমরা এখন বাচ্চার কথা ভাবিনি। ভাবিস নি মানে? এতে ভাবা ভাবির কি আছে শুনি? আমাদের তো বিয়ের 1 বছরের মধ্যেই তুই হয়ে গেছিলি। ওদের যত বড় বড় কথা, এই বয়সে একটা নাতি নিয়ে খেলবো, সময় কাটাবো, সেটাও কি আমার কপালে নেই? মা, তুমি থামবে? আমার ভাল লাগছে না। না না, আমাকে পরিষ্কার করে বলো তো বৌমা, তোমার কি কোনো সমস্যা আছে নাকি? মানে আমার কথা না বোঝার মতন বোকা তো তুমি নও বৌমা। এই আমার সামনে একদম ন্যাকামি করবে না। কত সাধ করে ছেলের বিয়ে দিয়েছিলাম, এখন তো মনে হয় তোমার বাবা তোমার খুদ লুকানোর জন্যই তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল। মা, দয়া করে চুপ করো, আমার ভালো লাগছে না। আমি তোমায় স্পষ্টভাবে বলছি, যখন সময় হবে তখন ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বললেই দোষ। না জানি কোন কুলগ্নে এই মেয়েকে বউ করে নিয়ে এসেছিলাম। না আমার ছেলেটাকে একটা সন্তান দিতে পারলো, আর না এই জমিদার বাড়ি কি একটা বংশধর। গিন্নিমা, কালকে আসবো না কো, তোমার শাশুড়িকে বলে দিও ক্ষণ। কেন? কালকে আবার কিসের ছুটি? আরে আমার দিদির মেয়ের 15 বছর পরে ছেলে হয়েছে গিন্নিমা, তাকেই তো আমরা দেখতে যাচ্ছি গো। সে কি, বিয়ের 15 বছর পরে? এ তো চমৎকার বই কম নয়। এই সবই ওই বাবা সদানন্দর আশীর্বাদ জমিদার বাবু। এই তো এই গেরাম ছেড়ে 3টে গেরাম পরেই বাবা সদানন্দ থাকে। কি তার মহিমা গো, যা যা মনস্কামনা সব পূরণ হয় গো। সবার সব মনের ইচ্ছে পূরণ করেন বাবা। হ্যাঁ গো জমিদার বাবু, ছোট মুখে বড় কথা কইছি, তাও বলছি আপনিও বরং একবার ওই গিন্নিমাকে নিয়ে তেনার দর্শন করে আসুন, দেখবেন সব ভালো হবে। অমলের কথা শুনে আমারও ইচ্ছা করছে ওই সাধু বাবাকে দর্শন করতে। মনের এই অশান্তি, এই অস্থিরতা যদি ওই সাধু দর্শনে কমে তাহলে আমার এতে কোনো আপত্তি নেই। সত্যি কি ওই সদানন্দ বাবা সিদ্ধ পুরুষ? যদি সত্যি তাই হয়, তাহলে হয়তো উনি আমার আর নলিনীর সম্পর্কের এই জটিলতা দূর করতে পারবেন। কিন্তু নলিনী কি যেতে আদৌ রাজি হবে? শুনছেন, কি? আমি ওই সাধু দর্শন করতে যেতে চাই, আপনি ব্যবস্থা করে দেবেন? নলিনী নিজে ওই সাধু দর্শন করতে যেতে চাইছে? তার মানে কি ও চাইছে যাতে আমাদের সম্পর্ক স্বাভাবিক হোক? আরে, তুমি তো আমার মুখের কথা ছিনিয়ে নিলে। আমিও সাধু দর্শন করতে যেতে চাই। বেশ তো, তবে কাল গেলে কেমন হয়? তাই চলো, আমি এক্ষুনি নায়েব মশাইকে ব্যবস্থা করতে বলছি।
কথা মতো ব্যবস্থা হয়ে গেল। যথাসময়ে জুরি পালকি এসে উপস্থিত হলো, আর তাতে করেই আদিত্য আর নলিনী সাধু সদানন্দের দর্শনের উদ্দেশ্যে রওনা হলো। কয়েক ক্রোশ পথ, নদী, নালা, মাঠ ঘাট পেরিয়ে পালকি জগৎপুরে গিয়ে উপস্থিত হলো। শোনো, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি আর নলিনী সাধু বাবাকে দর্শন করে ফিরে আসব। তবে আজ রাতে আর ফিরবো না, কাছেই আমরা তাঁবু খাটিয়ে রাত্রি পাস করব। যথা আজ্ঞে জমিদার বাবু, আমরা গিয়ে সেই আয়োজন করছি। হে সদানন্দ বাবা, আপনি যদি অন্তর্যামী হন, আপনি সব জানবেন। আমি চাই বাকি সকলের মতো আমার আর নলিনীর সম্পর্ক যেন স্বাভাবিক হয়। এটা কি ভাবছেন? চলুন এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো। এক প্রকাণ্ড মাঠের মাঝখানে একটা ছোট্ট জীর্ণ কুঁড়ে ঘরে বাস করেন সাধু বাবা। আদিত্য আর নলিনীর মনের মধ্যে তখন এক রাশ ভাবনা ভিড় করে আছে। দুজনেই আশান্বিত দৃষ্টিতে কুঁড়ে ঘরের ভিতরে ঢুকল। ঘরের মাঝখানে বসে আছেন গেরুয়া বসনধারী বাবা। তার কালো কুঞ্চিত চুল, গাল ভর্তি দাড়ি, কিন্তু তার চোখ আর চোখের দৃষ্টিতে যেন আলাদাই দীপ্তি রয়েছে। আদিত্য এক মনে তাকিয়ে রয়েছে সাধু বাবার দিকে। ঠিক তখনই সে চমকে ওঠে, দেখে নলিনীর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখটা ফ্যাকাশে। সে বিড়বিড় করে বলছে, না, এ হতে পারে না, না না না। চলো, এখনই এখনই চলো। মানে এ আপনি কি বলছেন গিন্নিমা? আজকে রাত তো জমিদার বাবু এখানে তাঁবুতে রাত্রি যাপন করবেন বলেছেন। থাকুন, যার ইচ্ছে থাকুন, আমি এখানে এক মুহূর্তে থাকবো না। তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। গিন্নিমা, রাত হয়ে গেছে, এখন এতটা পথ যাওয়া নিরাপদ নয়। তার মানে তুমি নিয়ে যাবে না, তাই তো? বেশ, আমি একাই চলে যাব, কাউকে যেতে হবে না। কি হয়েছে নলিনী? কি হয়েছে? তুমি এইভাবে বেরিয়ে এলে কেন? জমিদার বাবু, গিন্নিমা এক্ষুনি পালকি নিয়ে যাত্রা করতে বলছেন। আমি এখনই বাড়ি ফিরবো, আমার ভালো লাগছে না। নলিনী, তোমার কি শরীর খারাপ লাগছে? কিছু হয়েছে? আমাকে বলো। তো হাই আপনার, আমাকে বাড়ি নিয়ে চলুন, আর যদি না পারেন আমি একাই ফিরবো, ব্যাস। বেহারা, এখনই পালকি তোলো, আমরা এখনই যাত্রা করব। কিন্তু জমিদার বাবু, এই রাতে এতটা পথ। কেন বৃথা কথা বলছো? এখনই পালকি তোলো। বেহারা তৎক্ষণাৎ পালকি তুলে নিল। আদিত্যর মনে তখন এক রাশ হতাশা আর কষ্ট। সে আর চোখে দেখল নলিনীর চোখের কোণে জল, কিন্তু আদিত্য আর কিচ্ছু জিজ্ঞাসা করল না। রাত্রে দ্বীপ প্রহরে যখন পালকি জমিদার বাড়ির সামনে এসে থামল, শোরগোল শুনে আদিত্যর মা বেরিয়ে এলেন। এই কি খোকা, বৌমা, তোমরা এত রাতে ফিরে এলে যে? তোমরা তো সাধু দর্শনে গিয়েছিলে। হ্যাঁ মা, অনেক রাত হয়েছে, এই নিয়ে আমরা কাল কথা বলি। কাল? না, কেন কাল কথা বলবো? কি হয়েছে এখনই আমায় বল। সদানন্দ বাবা কি বললেন? বোমার কোল ভরবে? জমিদার বাড়ি তার বংশধর পাবে? মা, দয়া করে এখন চুপ করো, আমার ভাল লাগছে না। ভালো লাগছে না মানে? তোরা সাধু দর্শনে গেলি, লোকে বলে তার অপার কৃপা। খোকা, আমায় বল, কি বললেন বাবা? তোর ঘরে সন্তান কবে আসবে বল আমায়। জানি না জানি না জানি না। সাধু বাবার সাথে কথা বলার আগেই নন্দিনী সেখান থেকে ছুটে বেরিয়ে যায়। হায় হায় হায়, এ কোন অলক্ষ্যে আমি ঘরে তুললাম ঠাকুর। যেই সাধু বাবাকে দেখে লোকের জীবন ধন্য হয়ে যায়, সবার মনের ইচ্ছে পূরণ হয়, সেই সাধু বাবাকে দেখে তুমি, হে ভগবান, এ কোন কালে না। মা, আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না মা। শরীর এত ক্লান্ত, আর তার উপরে তুমি। খোকা, তুই এই মেয়েকে ছেড়ে দে। এই মেয়ে তোকে কোনো দিন সুখে থাকতে দেবে না রে। আমি বলছি, তুই শোন আমার কথা। অপয়া যেই দিন থেকে আমার ছেলের জীবনে এসেছে, জীবনটা জ্বালিয়ে দিল। ধুর, আর পারছি না আমি নিতে, বাড়িতেই ঢুকবো না। পরদিন রাত তখন প্রায় 1টা। হঠাৎ একটা পেঁচার কর্কশ শব্দে তার ঘুম ভেঙে গেল, আর মোড়া ভেঙেই পাশে তাকিয়ে দেখে
আদিত্য সতর্ক হয়ে উঠল। এত গভীর রাতে নলিনীকে বেরোতে দেখে সে ভীষণ অবাক হলো। আদিত্য খুব সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে নলিনীর পিছু নিল। আদিত্য দেখল নলিনী বাড়ির পিছনে নির্জন সরোবরের ধারে গিয়ে বসেছে। মুখ চোখ শুকনো। আর কত, হে ভগবান, আর কত কষ্ট সইতে হবে আমায়। আর পারছি না, আমি আর পারছি না। নলিনী, আপনি আপনি এখানে? হ্যাঁ আমি। এই গভীর রাতে এই সরোবরের ধারে কি করছো তুমি? কি হয়েছে নলিনী? আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন আপনি আমায়। আমি আপনার সম্মান নষ্ট করছি, আপনার মুখে চুন কালি দিয়েছি। আমাকে ক্ষমা করুন। নলিনী, কি হয়েছে? কিসের জন্য ক্ষমা চাইছো বলো আমাকে। আমি কাল আপনার মানে রাখতে পারিনি। সত্যি বলছি, আমি চাইনি ওই রকম হোক, কিন্তু আমি নিরুপায় ছিলাম। নলিনী, শান্ত হও। দেখো, আমি জানি বিয়ের 2 বছর পরেও আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক গড়ে ওঠেনি। আমি কখনো এই বিষয়ে কিছু জানতে চাইনি। ভেবেছি তোমার সময় প্রয়োজন। কিন্তু কাল তুমি স্বেচ্ছায় সাধু বাবার কাছে গিয়েও কেন ওরকম করলে সেটা আমি সত্যিই বুঝিনি। কিন্তু তাও তো আপনি আমায় জিজ্ঞেস করেননি। কাল আপনার মা ওইভাবে কথা শোনালো, তবুও তো আপনি আমায় প্রশ্ন করেননি। কারণ আমাদের মধ্যে যে সেরকম সম্পর্ক কখনো গড়েই ওঠেনি নলিনী। কিন্তু সত্যি আমি তোমার ওই রকম আচরণের কারণ জানতে চাই। কারণ ওইখানে যেই সাধু বাবা, অর্থাৎ বাবা সদানন্দ যিনি ছিলেন, তাকে আমি চিনি। তাকে চেনো মানে? কি করে চিনলে? কে হয় উনি তোমার? উনি উনি আমার অতীত, যাকে ঘিরে আমি নিজের ভবিষ্যৎ দেখেছিলাম। হ্যাঁ, ওর নাম ছিল জয়ন্ত। আমি ওকে ভীষণ ভালোবেসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আমি যে ওকে কখনো ভুলতেই পারিনি। এই বিয়েতে আমার মত ছিল না, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে আমায় বিয়ে করতে হয়েছে। কিন্তু এইসব তুমি আমাকে আগে কেন বলনি নলিনী? আমার সাহস হয়নি, বিশ্বাস করুন। কিন্তু কালে সাধু বাবার রূপে জয়ন্তকে দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করুন আপনি। কিন্তু কিন্তু জয়ন্ত সন্ন্যাসী হয়ে গেল কি করে? আর আর তোমাদের সম্পর্কই বা পরিণতি পেল না কেন? সে অনেক দীর্ঘ কাহিনী। সবে 17তে পড়েছি। ছোট থেকেই বৈভব আর স্বাচ্ছন্দ্যে মানুষ হলেও বরাবর আমি যেন এক মুক্ত বিহঙ্গ হতে চেয়েছিলাম। বাবার শাসনেই আমার যেন নিজেকে খাঁচায় বন্দি বলে মনে হতো। আর তাই বাবা কাজে ব্যস্ত হয়ে পড়লেই আমি নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায়। না, এবার সন্ধে হবে আর বাবা ঘরে ফিরে আসবে। এবার বাড়ির দিকে যাই। এ কি, আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন যে? আর গান গাইবেন না? মানে আপনি আর কি বলছেন বলুন তো? আরে, এত অবাক হওয়ার দরকার নেই। আমি জয়ন্ত। এই গাছের আড়াল থেকে প্রতিদিন আপনার গান শুনি। বলতে পারেন সারাদিন কাজের শেষে আপনার গান যেন আমার মনকে তরতাজা করে দেয়। কিন্তু আজকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন যে? কি যে বলেন, আমি তো শুধু এই নদীর ধারে বসে নিজের মতন করে গান করি। এমনিতে খুবই সাধারণ মাপের গায়িকা আর কি। মোটেই নয়, আপনার গলা ভীষণ সুন্দর। সত্যি বলতে আমি তো সারা দিন অপেক্ষা করে থাকি কখন বিকেল হবে আর আপনি এখানে এসে গান গাইবেন। ধুর, সেরকম কিছুই না। সত্যি বলতে আপনার আগে কেউ আমার এত প্রশংসাও করেনি। সত্যি জেনে ভালো লাগলো যে আমার গান আপনার এত ভালো লেগেছে। আমি এবার আসি, নইলে সন্ধে হয়ে যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার প্রিয় গায়িকার নামটা যে জানা হলো না। আমার নাম নলিনী। আর আমি জয়ন্ত। কাল আসবেন কিন্তু, আমি আপনার গানের অপেক্ষায় থাকবো। এটাই ছিল আমাদের প্রথম দেখা। আর এই পরেই শুরু হয়েছিল এক নিবিড় সম্পর্ক। জয়ন্ত ছিল মূর্তিকার, শিল্পী সত্তা তার যেন রক্তে ছিল। আর আমার গান গাইতে ভালো লাগতো। ব্যাস, দুজন শিল্পী মনস্ক মানুষের পরস্পরকে ভালোবাসতে খুব একটা বেশি সময় লাগেনি। একদিন জয়ন্ত আমার হাত ধরে আমার চোখে চোখ রেখে বলেছিল, নলিনী,
আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমিও তোমার সাথে নিজের শেষ নিঃশ্বাস অবধি থাকতে চাই জয়ন্ত। কিন্তু বাবা বাবা কি আমাদের সম্পর্ক মানবে? আমি কালকেই তোমার বাবার কাছে গিয়ে তোমার হাত চাইবো। চিন্তা করো না, আমাদের ভালোবাসার কাছে ওনাকে নথি স্বীকার করতেই হবে। পরদিন জয়ন্ত এলো। আমি জানতাম বাবার কাছে টাকা, আভিজাত্য এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর তাই বাবা যে এত সহজে জয়ন্তকে মেনে নেবে না সে আমার কাছে অজ্ঞাত ছিল না। কিন্তু তবু মনে আশা ছিল হয়তো বাবা আমাদের ভালোবাসা বুঝবে। দীননাথ বাবু, আমি জয়ন্ত সাহা, পেশায় একজন মূর্তিকার। জানি হয়তো বৈভব বা আভিজাত্য আমাদের নেই, কিন্তু বিশ্বাস করুন আমি নলিনীকে ভীষণ ভালোবাসি। আমি ওকে ভালো রাখবো। তাই? আর তোমার কাছে ভালো রাখার সংজ্ঞাটা ঠিক কি জয়ন্ত? আমার কাছে ভালো রাখা মানে সুখে থাকা, আনন্দে থাকা। আমি কথা দিচ্ছি আমি নলিনীর চোখে কখনো জল আসতে দেব না। ওহে জয়ন্ত, বলি তুমি কি যাত্রাপালা করো নাকি নাটক দলে কাজ করো? না মানে এত বড় বড় বুলি তো সেখানেই দেখা যায় কি না। তবে সেগুলো দিয়ে কিন্তু পেট ভরে না। বাবা, জয়ন্ত আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবে ভালো থাকবো। আমি শুধু ওর সাথে থাকতে চাই। চুপ নলিনী, একদম চুপ। কি বোঝো তুমি দুনিয়ার? এই 2 পয়সার মূর্তিকার তোমায় কখনো ভালো রাখতে পারবে না, কখনো না। দীননাথ বাবু, দয়া করে এমন কথা বলবেন না, আমাকে বিশ্বাস করুন। চুপ বেয়াদব, তুমি জানো নলিনী আমার একমাত্র মেয়ে, আমার চোখের তারা। আর তাকে আমি তোমার মতো চাল চুলোহীন ছেলের হাতে তুলে দেব? মরে গেলেও না। নলিনীকে ভুলে যাও। না বাবা না, দয়া করে এত নিষ্ঠুর হয়েও না। আমি জয়ন্তকে ছাড়া বাঁচবো না বাবা। দীননাথ বাবু, দোহাই আপনার, আমাদেরকে এইভাবে আলাদা করে দেবেন না। নলিনীকে ছাড়া আমি বাঁচবো না। আপনি আমাকে একটা সুযোগ দিন, আমি নিজেকে প্রমাণ করে দেব। বাবা, এত ভালোবাসা তাই বুঝি? বেশ, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি জয়ন্ত। যেহেতু তুমি নিজেকে প্রমাণ করতে চাইছো, ঠিক আছে, দিলাম তোমার সুযোগ। যদি 3 মাসের মধ্যে অনেক অনেক টাকা রোজগার করে আনতে পারো, তাহলে আমি নিজের হাতে তোমাদের বিয়ে দেব। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ দীননাথ বাবু। আমি আমি কথা দিচ্ছি, আমি 3 মাসের মধ্যে অনেক অনেক টাকা রোজগার করে আনবো আর নলিনীকে বিয়ে করব। তারপরে কি হলো? তারপরে যে সব তছনছ হয়ে গেল। সেদিনের পরে আর জয়ন্তর সঙ্গে আমার দেখা হয়নি। বাবার কাছে শুনলাম যে সে টাকা রোজগারের জন্য জাহাজে করে অন্য দেশে গেছে। আমি অপেক্ষা করতে থাকলাম। দেখতে দেখতে 3 মাস, 4 মাস, 5 মাস কেটে গেল, কিন্তু জয়ন্ত আর ফিরল না। কি বলছো কি? তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলে না? করেছি, বহুবার করেছি। বাবা বললেন দূরদ্বীপে জাহাজ ডুবিতে জাহাজের সকলে মারা গেছে, আর সেই জাহাজেই জয়ন্ত ছিল। হ্যাঁ, আমি পাথরের মতন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু ওই যে বলে নিয়তি, নিয়তির কাছে আমায় হার স্বীকার করতেই হলো। আর তোমার বাবা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দিল, তাই তো? জানেন তো, আমি ভাগ্যের সাথে আপোষ করে নিয়েছিলাম। কিন্তু কাল এতদিন পরে দেখলাম যে মানুষটাকে আমি মৃত ভেবেছি সে যে বেঁচে রয়েছে। যতই সাধুর বেশে থাকুক না কেন, ওই চোখ চিনতে আমার ভুল হবে না, কখনো না। শান্ত হও, শান্ত হও নলিনী। আমি জয়ন্তকে তোমার কাছে নিয়ে আসবো। আপনি? হ্যাঁ নলিনী, আমি চাই তুমি তোমার ভালোবাসাকে ফিরে পাও, আর এতে আমি তোমাকে সাহায্য করব। কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব জয়ন্তকে আমি তোমার কাছে নিয়ে আসবো। তারপরে তুমি তাকে যা জিজ্ঞেস করার করবে। আপনি সত্যি বলছেন? আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না, কোনো দিন না। পরদিন আদিত্য বাবা সদানন্দের কাছে লোক পাঠিয়ে দিল। সদানন্দ খুব বিরক্ত হলো। সে কড়া সুরে বলল, আমি সন্ন্যাসী, কারোর দাস নই যে ডাকলেই চলে যাব। কিন্তু অনেক অনুরোধ উপরোধের পরে তিনি রাজি হলেন। সদানন্দ সেখানে পৌঁছতেই নলিনীর চোখ যেন ভিজে উঠল। যে মানুষটাকে সে মৃত ভেবেছিল তাকে চোখের সামনে দেখে
নলিনী আর নিজেকে স্থির রাখতে পারল না। জয়ন্ত, 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 তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি। জয়ন্ত, এই জয়ন্ত, আপনার কোথাও ভুল হচ্ছে দেবী। আমি জয়ন্ত নই, আমি সাধু সদানন্দ। এই তুমি কি বলছো? আমি জানি তুমি মিথ্যে বলছো। কি হয়েছে আমাকে বলো। তুমি তো জাহাজের কাজের জন্য গিয়েছিলে, সেই জাহাজ ডুবে গিয়েছিল। কি হয়েছিল জয়ন্ত, বলো। দেখুন দেবী, এসব বৃথা বাক্য ব্যয় করার সময় আমার নেই। কোনো জরুরি কথা থাকলে বলুন, নইলে আমাকে আজ্ঞা দিন। তুমি তুমি এমন করে কেন কথা বলছো জয়ন্ত? আমি তোমার জন্য কত প্রতীক্ষা করেছি, আর তুমি। আমি আসি দেবী। তার মানে তো আপনি একজন ভণ্ড সাধক, কারণ সাধুরা তো কখনো মিথ্যে বলে না। একটা মেয়ে নিজের আত্মসম্মান, গরিমা সব বিসর্জন দিয়ে আপনার কাছে চোখের জল ফেলছে, আর আপনি উপেক্ষা করছেন? হ্যাঁ, করছি, কারণ নলিনীর সামনে দাঁড়ানোর সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তার মানে কি বলতে চাইছো কি তুমি? আমি ঠিকই বলছি নলিনী। সেদিন আমার কুটিরে শুধু যে তুমি আমাকে চিনতে পেরেছিলে তাই নয়, আমিও তোমায় চিনেছি, কিন্তু চাইনি তোমার মুখোমুখি হতে। কিন্তু কেন? তুমি তো জাহাজে চলে গিয়েছিলে, কিন্তু জাহাজ ডুবির পরে ফিরে আসুনি। আর না আমি কোনো জাহাজে গেছি, আর না কোনো জাহাজ ডুবি হয়েছে নলিনী। এগুলো সবটাই মিথ্যে। কি বলছো তুমি? না, এ হতে পারে না। বাবা আমাকে বলেছিলেন। তোমার বাবা তোমাকে মিথ্যে বলেছিলেন নলিনী, আর সেই মিথ্যেতে আমি নিজেও সামিল ছিলাম। তোমার মতো নিষ্পাপ মেয়ের মন আমি ভেঙেছি, আর তাই হয়তো আজ আমার এই দশা। কি বলতে চাইছো কি তুমি? যা বলবে পরিষ্কার করে বলো। সেদিন আমি বেশি রোজগার করতে রাজি হয়ে যেতেই তোমার বাবা আবার আমার বাড়িতে আসে। তার হাতে ছিল একটা মস্ত থলে। এসেই তিনি আমাকে বললেন, জয়ন্ত, তাহলে কি ঠিক করলে? কিভাবে তুমি রোজগার করবে? না মানে সেদিন তো অনেক বড় মুখ করে বলে এলে। আমি কঠোর পরিশ্রম করব, যা করতে হয় করব, কিন্তু নলিনীকে আমি বিয়ে করব। জয়ন্ত, তুমি দিবা স্বপ্ন দেখছো। টাকা রোজগার করা অত সহজ নয়। নলিনী আমার প্রাণ, আর ওকে আমি তোমার হাতে তুলে দেব না। তার চেয়ে তুমি এটা নাও আর চিরকালের মতো নলিনীর জীবন ছেড়ে চলে যাও। কি কি বলছেন আপনি? কি আছে এতে? হ্যাঁ, টাকা, অঢেল টাকা জয়ন্ত, যা তুমি কেন তোমার 7 পুরুষেও দেখেনি। এই টাকাটা তোমার। এটা নাও আর আমার মেয়ের জীবন থেকে চলে যাও। না, কখনো না। আমি নলিনীকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। ওটা ভালোবাসা নয়, ওটাকে আকর্ষণ বলে জয়ন্ত। 2 দিন বাদে নলিনী তোমাকে এমনি ছেড়ে চলে আসবে। তাই যদি তুমি এই টাকাটা নাও তাহলে তোমার জন্যও ভালো, আর নলিনীর জন্য। এবার সিদ্ধান্ত তোমার। তখন আমার সামনে রাখা রয়েছে থলে ভর্তি টাকা। সেই টাকা যার জন্য আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছে। সেই টাকা যার জন্য সমাজ আমাদের ছোট করে। আমি পারিনি লোভ সামলাতে, আর তাই তোমার বাবার কথা মতো আমি তোমার সাথে দেখা করিনি। বাকি পরিকল্পনা তোমার বাবাই করেছিল। কি? তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছো? আর আমি তোমার জায়গা কাউকে দিইনি। বিয়ের পরেও স্বামীর থেকে দূরে থেকেছি, আর তুমি। পারলে আমাকে ক্ষমা করে দিও নলিনী। যদিও তোমার বাবার দেওয়া টাকা আমি রাখতে পারিনি, বেহিসাবি খরচ আর জুয়া খেলে শীঘ্রই টাকা শেষ হয়ে যায়, আর তারপরেই আমি সন্ন্যাস নিয়ে নিই। চলে যাও, বেরিয়ে যাও আমার সামনে থেকে। আমি তোমার মুখটাও দেখতে চাই না। বেরিয়ে যাও। জয়ন্ত মাথা নিচু করে বেরিয়ে যায়। নলিনী তখন মাটিতে বসে কাঁদতে থাকে। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে যাবেই, ঠিক তখনই নলিনী বলে ওঠে, তুমিও আমাকে ছেড়ে চলে যাবে জমিদার বাবু? আমি তো বিয়ের পর থেকে সেটাই করেছি যেটা তুমি চেয়েছো। আজ হয়তো তুমি একা থাকতে চাও, তাই। জমিদার, আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি সেই আমায় ঠকিয়েছে। আর তোমাকে আমি কখনো স্বামীর মর্যাদা দিইনি, অথচ তুমি নিজের স্ত্রীর প্রেমিককে তার সাথে দেখা করার জন্য নিয়ে এলে। আমি মানুষ চিনতে ভুল করেছি জমিদার বাবু, ভুল করেছি। শান্ত হও নলিনী, শান্ত হও। ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু আসলে সেটা কজন শুধরে নিতে পারে? আমি শুধরে নিতে চাই জমিদার বাবু। আমাকে সুযোগ দেবে নতুন করে আমাদের সম্পর্কটাকে তৈরি করার। ক্ষমা করে দেবে আমাকে। দেব, নিশ্চয়ই দেব। আজ থেকে সব কিছু নতুন করে শুরু করব আমরা, স্বামী স্ত্রী রূপে, বন্ধু রূপে।